উদ্দীপক লিখেছি এবং উদ্দীপক সংশ্লিষ্ট প্রশ্ন। তো প্রথমে আমরা উদ্দীপকটা খুব ভালো করে খেয়াল করি। এখানে উদ্দীপকে কি দেয়া আছে? এখানে আমরা তিনটা ঘর দেখতে পাচ্ছি, একটা x, একটা y এবং একটা হচ্ছে z। x অংশে যেটা রয়েছে এখানে বিভিন্ন ধরনের খাদ্য উপাদানের নাম আমরা লিখেছি। এখানে x অংশে যেটা রয়েছে সেটা হচ্ছে x এ রয়েছে ইলিশ মাছ, মুরগির মাংস, y এ আছে পেয়ারা, কমলালেবু এবং টমেটো, আর z এ আছে মাছের তেল, ডিমের কুসুম এবং ভোজ্য তেল। এর প্রতিটাই কিন্তু আমরা খাদ্য উপাদান হিসেবে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা অন্তর্ভুক্ত করি এবং এগুলোকে খেয়ে থাকি। প্রথম প্রশ্ন আমরা যেটা দেখছি সেটা দেখো যে প্রথমে ক নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে রাফেজ কাকে বলে বা রাফেজ কি, এরকম প্রশ্ন থাকে অ্যাকচুয়ালি 1 নম্বরের জন্য। তো এখানে আমরা যে বোর্ডটা দেখছি বা যে হচ্ছে ছকটা দেখছি, এই ছকে রাফেজের কি কোনো উল্লেখ আছে বা রাফেজ কি এখান থেকে উত্তরটা পাওয়া যাচ্ছে? অ্যাকচুয়ালি একটা সৃজনশীল প্রশ্নের ক এবং খ নং প্রশ্নের উত্তর আমরা কিন্তু উদ্দীপক থেকে নাও পেতে পারি। ঠিক আছে, আমরা আমাদের পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট যে কোনো অধ্যায় থেকে আমরা ক কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে রাফেজ কি, এটা অবশ্যই এই অধ্যায়ের প্রশ্ন। রাফেজ কি আমরা উত্তরে লিখব 1 মার্কের জন্য, খুব স্মার্ট লেটার লাইনে লিখব যে রাফেজ হচ্ছে শস্য দানা, শাকসবজি এবং ফলমূলের অপাচ্য অংশ। এতটুকু লিখলে তোমাদের 1 মার্কের জন্য এই প্রশ্নের উত্তরটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে অপাচ্য অংশ, এখন যদি তোমার মনে প্রশ্ন থাকে যে অপাচ্য অংশ আবার কি, যে অংশটা কি হয় না, হজম হয় না, সেই অংশটাকে আমরা বলি অপাচ্য অংশ, যা পাচিত হয় না। তাহলে এটা কিসের কিসের অংশ হতে পারে? শস্য দানার অংশ হতে পারে, ফলমূলের অংশ হতে পারে এবং হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজিরও অংশ হতে পারে। ঠিক আছে, এটাকে আমরা বলছি রাফেজ। এই রাফেজ কিন্তু কোনো পুষ্টি উপাদান নয়, রাফেজ পুষ্টি উপাদান নয়, এগুলো আমরা বিভিন্ন খাদ্যশস্য থেকে পেয়ে থাকি। ঠিক আছে, এই গেল তোমাদের রাফেজ। এরপরে ক্ষয়ে দেখো, ক্ষয়ে প্রশ্ন আছে খিচুড়িকে কেন মিশ্র খাদ্য বলা হয়? খিচুড়ি কিন্তু খুব ইয়ামি একটা খাবার, আমরা সবাই জানি। মনে হয় খিচুড়ি খেতে পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কম আছে পৃথিবীতে যে খিচুড়ি পছন্দ করে না। আমার তো খিচুড়ি খুব ভালো লাগে। তো এই খিচুড়িকে মিশ্র খাদ্য আমরা কেন বলছি? আসলে একটা খিচুড়ি যেমন ভাত শুধুমাত্র একটা উপাদান, অর্থাৎ শর্করাজাতীয় উপাদান এবং চাল দিয়ে শুধুমাত্র ভাত তৈরি হয়, একটা ভাত খায়। কিন্তু একটা খিচুড়ি কিন্তু কোনো একটি উপাদান নিয়ে তৈরি হয় না। তোমরা জানো যে সকল খাদ্য একাধিক উপাদান নিয়ে গঠিত হয় তাদেরকে বলা হয় মিশ্র খাদ্য। যে সকল খাদ্য আমরা তৈরি করতে আমাদের একাধিক উপাদান ব্যবহৃত হয় সেই সকল খাবারকে বলা হয় মিশ্র খাদ্য। তাহলে খিচুড়ি কি শুধুমাত্র চাল দিয়ে তৈরি হয়? খিচুড়িতে অবশ্যই খিচুড়ির প্রধান উপাদান চাল এবং ডাল। হ্যাঁ, অন্য কোনো কিছু অ্যাড না করলেও আমরা চাল আর ডাল কিন্তু খিচুড়িতে অবশ্যই দিই, নাহলে তো সেটা খিচুড়িই হবে না। তো এই যে চাল দিচ্ছি, ডাল দিচ্ছি, এর সাথে আমরা তেল অ্যাড করি, তারপরে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করি। স্পেশালি শীতে আমরা শীতের সময় খুব মজার মজার সবজি আমাদের বাজারে ওঠে, সেই সকল সবজিতে আমরা খিচুড়ি খেতে খুবই পছন্দ করি, তো সবজি অ্যাড করি। এছাড়াও সবজি আবার বাদ দিয়ে কখনো কখনো খিচুড়ির সাথে মাংস অ্যাড করা হয়, কেউ কেউ ছোট বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য মাছ সবজি সব একসাথে অ্যাড করে। তো এই যে এত ধরনের খাদ্য উপাদান আমরা খিচুড়ির মধ্যে ব্যবহার করছি, দ্যাটস ওয়াই খিচুড়িকে কি বলা হয়? মিশ্র খাদ্য বলা হয়। ঠিক আছে, আর এখানে তুমি কিন্তু এটা হতে পারে যে 2 নম্বরের প্রশ্ন যেহেতু, তাহলে খিচুড়িতে তুমি যে উপাদানগুলোর নাম বলছো সেই উপাদান যে কোন ধরনের খাদ্য উপাদান সেটা কিন্তু উল্লেখ করতে পারো। যে খিচুড়িতে ব্যবহার করছে আমরা চাল, যেটা শর্করা জাতীয় খাদ্য উপাদান, তারপরে হচ্ছে ডাল ব্যবহার করছি আমিষ জাতীয় খাদ্য উপাদান, তেল ব্যবহার করছি সেটা হচ্ছে চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ, এটা ব্যবহার করছি, তারপরে বিভিন্ন সবজি ব্যবহার করছি যেটা ভিটামিন বা খনিজ লবণের উৎস। তো এই যে বিভিন্ন উপাদান, খাদ্য উপাদান আমরা ব্যবহার করছি, এটা হচ্ছে এই কারণে এটাকে কি বলা হচ্ছে? মিশ্র খাদ্য বলা হচ্ছে। ঠিক আছে, এগুলো সুন্দর করে গুছিয়ে লিখবে। গ নম্বরে আসি। গ নম্বরে বলছে দেহ গঠনে x এর গুরুত্ব ব্যাখ্যা করো। আমাদের যে দেহ গঠন, এই গঠনে x এর ভূমিকা অ্যাকচুয়ালি কি? তো x এ দেখো, এখানে x এ আমরা দেখতে পাচ্ছি ইলিশ মাছ এবং মুরগির মাংস। ইলিশ মাছ এবং মুরগির মাংস এই দুটোই কিন্তু কি ধরনের পদার্থ বলো তো? দুটোই হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য উপাদান। ইলিশ মাছ যেমন প্রোটিন, মুরগির মাংস হচ্ছে তেমন প্রোটিন, দুটোই হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। তো এই যে ইলিশ মাছ এবং হচ্ছে মুরগির মাংস, এটা যেহেতু প্রোটিন জাতীয় খাদ্য, তাহলে প্রোটিন জাতীয় খাদ্য আমাদের দেহ গঠনে কি ধরনের গুরুত্ব পালন করে সেটাই আমরা এখন ব্যাখ্যা করব। আমরা জানি প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের জটিল যৌগ, তাই না? তো এই যে আমরা যখন হচ্ছে মানে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করি সেটা আমাদের দেহে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড হিসেবে জমা থেকে যায়। আর এই অ্যামাইনো অ্যাসিডের গুরুত্ব কিন্তু আমাদের দেহে খুবই
খুবই বেশি। কিভাবে বেশি? প্রোটিন আমাদের দেহে কি করে, আমাদের দেহের যে মানে অ্যামাইনো অ্যাসিড যে ভূমিকাটা পালন করে, যেমন আমাদের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াসের যে মেমব্রেনটা, কোষের যে মেমব্রেন, এই সকল কিছুকে এটা কি করে তৈরি করতে সহায়তা করে। এছাড়াও প্রোটিন কি করে, আমরা জানি যে প্রোটিন দেহের ক্ষয়পূরণ করে, দেহের বৃদ্ধি সাধন করে, দেহ গঠনে অংশ নেয়। তো যে আমাদের যদি নিউক্লিয়ার মেমব্রেন এবং কোষের যদি আবরণ তৈরি না হয়, অথবা দেহের যদি ক্ষয়পূরণ মানে না হয়, অথবা হচ্ছে বৃদ্ধি সাধন না হয়, তাহলে কি আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত হবে না? আমাদের যে ডেইলি লাইফ এবং আমরা যে ছোট থেকে বড় হচ্ছে, আমাদের যে দৈহিক গঠনের পরিবর্তন, এসব কিন্তু কিছুই হবে না। এই কারণে আমাদের এই আমিষ জাতীয় খাবারের গুরুত্ব খুবই বেশি। ঠিক আছে, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো তোমরা যে আমাদের আসলে কিভাবে এটা আমাদের দেহের ভূমিকা পালন করে, ঠিক আছে, এই অ্যামাইনো অ্যাসিডের গুরুত্বও লিখবা এবং সেই সাথে প্রোটিনের কাজগুলোও লিখবা। তো এগুলো তোমরা পয়েন্ট আকারেও লিখতে পারো এবং আলোচনা করেও লিখতে পারো। এভাবে তোমরা এই জিনিসটা শেষ করবা। এবার আসো ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলা হচ্ছে অস্টিওম্যালাসিয়া ও স্কারফি রোগ প্রতিরোধে ওয়াই ও জেড এর ভূমিকা মূল্যায়ন করো। অস্টিওম্যালাসিয়া এক ধরনের রোগ, ঠিক আছে, যেটা একটা ভিটামিনের অভাবে হয়, এবং স্কারফি আরেক ধরনের রোগ, যেটা আরেকটা ভিটামিনের অভাবে হয়। তো এখানে বলছে ওয়াই ও জেড এর ভূমিকা মূল্যায়ন করো। এখানে ওয়াই আমরা কি দেখতে পাচ্ছি? ওয়াই দেখতে পাচ্ছি পেয়ারা, কমলালেবু এবং টমেটো। আমরা এই তিনটা ফলের সাথে সবাই পরিচিত। এবং এরপরে যেটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাছের তেল, ডিমের কুসুম এবং ভোজ্য তেল। মাছের তেল তো আমরা মাছ খাওয়ার সময় মাছের তেলটা পেয়ে যাই, ঠিক আছে, মাছের পেটের অংশে, তারপরে মাছের যে স্কিন উপরে, এটা মানে ফেলা উচিত না, এটাও হচ্ছে এখানেও মাছের তেল পাওয়া যায়। তারপরে হচ্ছে বলা হচ্ছে যে ডিমের কুসুম, ভোজ্য তেল। আমরা ডিম তো বিভিন্নভাবে খেয়ে থাকি, ডিমের থেকেও আমরা হচ্ছে ভিটামিন পাই এবং ভোজ্য তেলেও আমরা ভিটামিন পাই। তো এগুলো আসলে বলছে যে স্কারভি এবং অস্টিওম্যালাসিয়া রোগ প্রতিরোধে এই খাদ্য উপাদানগুলো আসলে কি ভূমিকা পালন করে। অ্যাকচুয়ালি তোমরা যে ওয়াই কলাম দেখছো প্রথমে, যে পেয়ারা, কমলালেবু, টমেটো, এগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এই যে ফলগুলোর নাম দিয়েছে এগুলো আসলে কোন ধরনের ফল। এই এক্স ওয়াই জেড হচ্ছে কোন ধরনের, মানে ওয়াই এর যে ফলগুলো আছে এগুলো আসলে কোন ধরনের ফল। তো ওয়াই এর যে ফলগুলো আছে সেটা হচ্ছে সব ভিটামিন সি জাতীয় ফল। ভিটামিন সি জাতীয় যুক্ত ফল, তাহলে ভিটামিন সি এর যদি অভাব হয় তাহলে কোন রোগ হবে? স্কারভি রোগ হয়। যখন ভিটামিন সি এর অভাব হয় তখন আমাদের দেহে স্কারভি রোগ হয়। আবার যখন হচ্ছে মাছের তেল, ডিমের কুসুম এবং ভোজ্য তেল, এই মাছের তেল, ডিমের কুসুম, ভোজ্য তেল, এগুলোতে সব থাকে হচ্ছে ভিটামিন ডি, এবং ভিটামিন ডি এর যদি ঘাটতি হয় তাহলে যেটা দেখা যায় সেটা হচ্ছে অস্টিওম্যালাসিয়া। ঠিক আছে, এই অস্টিওম্যালাসিয়া রোগটা হয়। তো এখানে আমরা বলছি যে কিভাবে রোগ প্রতিরোধ, এই রোগ প্রতিরোধ কিভাবে হবে। তো তাহলে আমাদেরকে আমাদের খাদ্য তালিকায় এই খাবারগুলো এমনভাবে অ্যাড করতে হবে যেন আমাদের এই রোগগুলো না হয়। যদি তোমার খাদ্য তালিকায় ভিটামিন ডি জাতীয় খাবারের অভাব হয় তাহলে তুমি অস্টিওম্যালাসিয়া রোগে আক্রান্ত হবে। অস্টিওম্যালাসিয়া রোগটা কি? বড়দের রিকেটস রোগকেই আমরা বলে থাকি অস্টিওম্যালাসিয়া রোগ। তো এই অস্টিওম্যালাসিয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে অস্টিওম্যালাসিয়া হলে আমাদের হাড় কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। হ্যাঁ, এবং হাড়ের দুর্বল হওয়ার কারণে হাড় হচ্ছে কি হয়? অল্প আঘাতে হাড় হচ্ছে ভেঙে যেতে পারে। ঠিক আছে, আমাদের শরীরে ফসফরাস, ক্যালসিয়াম এগুলো জমা হয় না, আমাদের থাইরয়েড গ্রন্থির কাজ বাধাপ্রাপ্ত হয়, এই জিনিসগুলো হয়। তো এই যখন এই জিনিসগুলো হবে, থাইরয়েড গ্রন্থির সমস্যা, হাড়ের দুর্বলতা, ভঙ্গুরতা, তখন কি আমরা কি করতে পারবো বলতো? তখন কি আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারবো? পারবো না। এই জন্য এই খাবারগুলো যদি আমাদের খাদ্য তালিকায় আমরা অ্যাড করি, তুমি তোমার খাদ্য তালিকায় দেখলে যে সেদিন তোমার খাবারের তালিকায় ডিমও নাই, মাছও নেই, তাহলে তুমি নিজেই বুঝবে যে তাহলে তোমার সেদিন ভিটামিন ডি এর কি হচ্ছে? অভাব হচ্ছে। হ্যাঁ, আবার সূর্যের আলো আমরা গায়ে লাগেও কিন্তু ভিটামিন ডি এর অভাব পূরণ করতে পারি, তাহলে আমাদের অস্টিওম্যালাসিয়া থেকে আমরা রক্ষা পেতে পারি এইভাবে। এবং স্কারভি রোগ প্রতিরোধের জন্য অবশ্যই পেয়ারা, কমলালেবু, টমেটো নয়, শুধু আরো ফল আছে যেমন কাঁচামরিচ, তারপরে ক্যাপসিকাম, পালং শাক, লেটুস পাতা, আমড়া, আমলকি, কামরাঙা, এই সবগুলো ফল হচ্ছে ভিটামিন সি এর ভালো উৎস। তো আমরা কিন্তু আমাদের খাদ্য তালিকায় লেবু ভিটামিন সি এর মানে গুরুত্বপূর্ণ একটা উৎস। তাহলে প্রতিদিন ভাতে আমরা লেবু খেতে পারি, যদি ভাতে লেবু খেতে না পারি আমরা শরবতের মধ্যে দিয়ে লেবু খেতে পারি। তো এইভাবে আমরা ভিটামিন সি এর অভাব দূর করতে পারি, এবং ভিটামিন সি এর অভাব দূর করলে তোমার কি হবে? স্কারভি হবে না। স্কারভির লক্ষণ যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে স্কারভি হলে কি হবে? স্কারভি হলে দাঁতের মাড়ি ফুলে যাবে,
হয়ে যায়, আমাদের ত্বক খসখসে হয়ে যায়, এই মানে লক্ষণগুলো আমাদের ভিটামিন সি এর অভাবে দেখা দেয়। এবং স্কার্ভি হলেও দাঁতের এনামেল দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, দাঁতের উপরে যে চকচকে আবরণ থাকে এনামেল সেটা দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে আমাদের স্কার্ভি প্রতিরোধ করতে চাইলে এবং অস্টিওম্যালাসিয়া প্রতিরোধ করতে চাইলে অবশ্যই কি করতে হবে, ভিটামিন সি এবং ভিটামিন ডি জাতীয় খাদ্য কি করতে হবে, আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। অ্যাকচুয়ালি আমি যে কথাটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে শুধু ভিটামিন সি বা ভিটামিন ডি খেলাম বা আমিষ জাতীয় খাবার খেলাম, চর্বি জাতীয় খাবার খেলাম এরকম না। তোমার খাদ্য তালিকাটা এমন হওয়া উচিত যেখানে তোমার যে আমাদের খাদ্য 6টি উপাদান আছে তার প্রত্যেকটাই কি থাকবে, উপস্থিত থাকবে। আর প্রত্যেকটা খাদ্য উপাদানই যেহেতু এক নির্দিষ্ট রোগের বিরুদ্ধে লড়াই করে বা শরীরের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করে থাকে, তাই অবশ্যই এই খাবারগুলোকে আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তোমরা এখানে স্কার্ভের আলাদা পয়েন্ট করে লিখবে এবং হচ্ছে অস্টিওম্যালাসিয়ার আলাদা পয়েন্ট করে লিখবে, ঠিক আছে? তাহলে উত্তরটা আরো বেশি সুন্দর হবে। তো আজকের পাঠ এই পর্যন্ত। এই অধ্যায়ে আরো কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে যেগুলোর উপরে আমরা আবার সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করবো। এই কারণে আজকে পর্ব 1 লিখেছি, নেক্সটে আমরা আরো বেশি আলোচনা করবো, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই স্বাস্থ্যবিধি পালন করো। হ্যাঁ, এখনো কিন্তু আমরা একেবারে সুস্থ অবস্থায় চলে যাই, এই জন্য নিজের সাবধান থাকাটাই সবচেয়ে বেস্ট। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।